চলুন আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলা যাক যেটা শুধু একটা দেশের গল্প না, এটা আসলে গোটা বিশ্বের জন্য বলা যায় একটা বিপজ্জনক সতর্কবার্তা। তো দেখা যাক বিষয়টা কি। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি কেমন? একবার ভেবে দেখুন তো, যদি কোনো বড় শক্তিশালী দেশ হুট করে ঠিক করে যে কাল থেকে অমুক দেশের নেতাকে তারা আর চায় না, তাকে বদলে দেবে, তাহলে কি আসলেই কেউ নিরাপদ থাকবে? এই যে একটা ভয়ঙ্কর প্রশ্ন, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আর এই যে প্রশ্নটা, এটা কিন্তু কোনো কাল্পনিক ব্যাপার না, এর একটা জলজান্ত উদাহরণ আছে, ভেনিজুয়েলার ঘটনা। এটাকে শুধু একটা দেশের অভ্যন্তরীণ সমস্যা ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এটা আসলে ক্ষমতার রাজনীতির একটা খুবই ভয়ঙ্কর চেহারা। তো ঘটনাটা কি ঘটেছিল? খুব সহজ ভাষায় বলতে গেলে, ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায়, তখন আমেরিকা ঠিক করল যে ভেনেজুয়েলার যে নির্বাচিত প্রেসিডেন্ট আছেন তাকে তারা মানবে না। এর বদলে নিজেদের পছন্দমতো একজনকে নেতা হিসেবে বসানোর জন্য সরাসরি মাঠে নেমে পড়ল। এখন কথা হচ্ছে, তারা কি যুক্তি দেখিয়েছিল, মানে একটা দেশের নেতাকে সরিয়ে দেওয়ার পেছনে তাদের অফিসিয়াল কারণগুলো কি ছিল? খুব ইন্টারেস্টিং কিন্তু। বলা হলো তিনি ভালো শাসক নন, বা তিনি আমাদের পছন্দের লোক নন, এমনকি এটাও বলা হলো তিনি আমাদের স্বার্থের জন্য বাধা। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। যে একটা দেশের মানুষ কাকে তাদের নেতা বানাবে, সেই সিদ্ধান্তটা কি অন্য কোনো দেশ এসে ঠিক করে দিতে পারে? এই প্রশ্নটা কিন্তু সরাসরি একটা দেশের সার্বভৌমত্বের মূলে গিয়ে আঘাত করে। এই যে পুরো প্রক্রিয়াটা, এই যে হস্তক্ষেপ, সোর্স বলছে এটার একটা নির্দিষ্ট নাম আছে। এটা কিন্তু সাধারণ কোনো রাজনৈতিক চাল নয়, এর পেছনের ব্যাপারটা আরও অনেক গভীর, অনেক বেশি জটিল। এর নাম দেওয়া হয়েছে নব্য উপনিবেশবাদ বা নিও কলোনিয়ালিজম, মানে নতুন ধরনের উপনিবেশবাদ। এখানে আগের মতো সেনাবাহিনী পাঠিয়ে কামান বন্দুক দিয়ে দেশ দখল করা হয় না। এখনকার পদ্ধতিটা আরও সূক্ষ্ম। অর্থনৈতিক চাপ, রাজনৈতিক চাপ, এসব দিয়ে একটা দেশকে ভেতর থেকেই পঙ্গু করে দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। এই যে দেখুন, যুদ্ধের ধরনটা কিভাবে বদলে গেছে। একসময় ছিল বন্দুক আর সৈন্য, আর এখনকার অস্ত্র হল অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন। মিডিয়াকে ব্যবহার করে চালানো হয় প্রোপাগান্ডা, আর সবচেয়ে ভয়ঙ্কর হল একটা দেশের অর্থনীতিকে এমনভাবে চেপে ধরা হয় যে সেটার শ্বাস বন্ধ হয়ে আসে। আর এই পুরো খেলার সবচেয়ে নিষ্ঠুর দিকটা কি জানেন? এর পেছনের ফিলসফিটা। প্রথমে একটা দেশকে সব দিক থেকে শেষ করে দাও, অর্থনীতি ধ্বংস করে দাও, আর তারপর ত্রাণকর্তা সেজে গিয়ে বলো, আরে আমরা তো তোমাদেরকে বাঁচাতে এসেছি। সোর্স এটাকে একটা নির্লজ্জ মিথ্যাচার হিসেবেই দেখছে। এখন ভাবার কোনো কারণ নেই যে এই খেলাটা শুধু ভেনিজুয়েলাতেই শেষ। সোর্স আমাদের সাবধান করছে যে এই যে একটা ট্রেন্ড শুরু হয়েছে, এটা পুরো পৃথিবীকেই একটা চরম অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। দার্শনিক হান্না আরেন্টের একটা অসাধারণ কথা আছে, যা এই পরিস্থিতিটাকে একেবারে পরিষ্কার করে দেয়। তিনি বলেছিলেন, যখন শক্তি বা পাওয়ার নিজেই নিজেকে নৈতিকতা বলে দাবি করে, ঠিক তখনই ফ্যাসিবাদের জন্ম হয়। মানে যখন ক্ষমতাধররাই ঠিক করে দেয় কোনটা ঠিক আর কোনটা ভুল, তখন আইনকানুন, নৈতিকতা, এসবের আর কোনো দাম থাকে না। এর মানেটা কি দাঁড়ায়? খুব সহজ। যদি জোর যার মুল্লুক তার, এই নীতিটাই ন্যায় বিচার হয়ে যায়, তাহলে জাতিসংঘ বা আন্তর্জাতিক আইনের মতো প্রতিষ্ঠানগুলোর আর কি দরকার? এগুলো তো তখন বড় বড় শক্তিদের খেলার একটা মঞ্চ হয়ে দাঁড়ায়, তাই না? আর এই ধরনের ঘটনা কিন্তু একটা ডমিনো এফেক্টের মতো কাজ করে, মানে একটা পড়লে বাকিগুলোও পড়তে শুরু করে। আজ যেমন ভেনেজুয়েলা, কাল হতে পারে ইরান, পরশু হয়তো চীন বা রাশিয়ার মতো কোনো বড় শক্তিকেই টার্গেট করা হবে। আর যখন বড় শক্তিগুলো একে অপরকে এই ভাষায় কথা বলতে শুরু করে যে আমার কথা শোনো, নইলে তোমাকে সরিয়ে দেব, তখন একটা বড় সংঘাত কিন্তু প্রায় নিশ্চিত হয়ে যায়। একবার ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ ঘটনাগুলো কিন্তু কোনো বড়সড় যুক্তিতর্ক থেকে শুরু হয়নি। এর মূলে ছিল স্রেফ ক্ষমতার দম্ভ, আধিপত্য বিস্তারের একটা অন্ধ নেশা। সোর্স কিন্তু আমাদের সেই পুরনো ভুলের কথাই আবার মনে করিয়ে দিচ্ছে। কিন্তু এই যে এত বড় বড় ভূরাজনৈতিক খেলা, এই ক্ষমতার লড়াই, এর মাঝে আমরা প্রায়ই একটা জিনিস ভুলে যাই। এর আসল দামটা কারা দেয়? চলুন সেই মানবিক দিকটা একবার দেখি। এই খেলার শিকার কিন্তু কোনো প্রেসিডেন্ট বা বড় নেতা হন না। এর মূল্য চুকাতে হয় সাধারণ মানুষকে, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রোগীদের, যে শিশুরা স্কুলে যেতে পারে না তাদের, যে পরিবারগুলোর টেবিলে খাবার নেই তাদের। এরাই হলো এই নোংরা খেলার আসল ভিকটিম। সুতরাং শেষ পর্যন্ত কথাটা এটাই দাঁড়ায়, যখন কোনো দেশের সার্বভৌমত্বে আঘাত হানা হয়, তখন সবচেয়ে বেশি কষ্ট পায় ওখানকার সাধারণ মানুষ। রাজনীতিবিদদের কিছু হয় না, কিন্তু সাধারণ মানুষের জীবন, তাদের নিরাপত্তা, তাদের সন্তানদের ভবিষ্যৎ সবকিছু অনিশ্চিত হয়ে যায়। তো সবকিছুর শেষে আমাদের সামনে একটাই মৌলিক প্রশ্ন এসে দাঁড়ায়,
মাইট ইজ রাইট, মানে শক্তিই কি সব? জোর থাকলেই কি সব কিছু করা যায়, নাকি ন্যায়, সত্য, নৈতিকতা এগুলোর অবস্থান এখনও শক্তির ওপরে? এই প্রশ্নটার উত্তরের ওপরেই হয়তো নির্ভর করছে আমাদের সামনের পৃথিবীটা ঠিক কেমন হবে।